ওয়েলকাম স্টুডেন্ট। এরপরে নেক্সট আমরা কার্ডিয়াক সাইকেলের মানে হৃদচক্রের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সিকোয়েন্সলি যদি আমরা দেখি, সেখানে মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একবার অলিন্দ সংকুচিত হয়ে প্রসারিত হয়, সেই টাইমের মধ্যেই অল্টারনেটলি নিলয় সংকুচিত হয় প্রসারিত হয়। যদি দেখা যায় তাহলে মোটামুটি একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে মানে হৃদচক্র সম্পূর্ণ হতে একটা সম্পূর্ণ হৃদচক্রে মোট টাইম নেয় হচ্ছে 0.8 সেকেন্ড মতো, মানে পুরোপুরি 1 সেকেন্ডও সময় নেয় না একটা হৃদচক্র কমপ্লিট হতে। কারণ কি আমরা সবাই জানি যে হার্টবিট হচ্ছে নর্মালি সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে মিনিটে 70 বারের মতন। তাহলে বোঝাই যাচ্ছে যে মিনিটে যদি 60 বার হতো তাহলে প্রত্যেক সেকেন্ডে একটা করে বিট হতো, কিন্তু সেটা নয়, 70 বার হয়, মানে 0.8 সেকেন্ডে একটা হৃৎপিণ্ড সম্পূর্ণ সংকুচিত হয়ে প্রসারিত হয়। তো সেখানে অ্যাকচুয়ালি 4টে ঘটনা ঘটে। একটা হচ্ছে অলিন্দের সংকোচন, মানে অ্যাট্রিয়াল যে অ্যাট্রিয়াম আছে সেটা সিস্টোল কন্ডিশন আসে। অলিন্দ সংকোচন। 2 নম্বর হচ্ছে অলিন্দ প্রসারণ। কত সময় নেয় বলছে? অলিন্দ সংকুচিত হতে খুব কম সময় নেয়, 0.1 সেকেন্ডের মধ্যেই। একটা ধরো ওপরে আছে অলিন্দ, নিচে আছে নিলয়। অলিন্দ সংকুচিত যখন হয় তখন নিলয় প্রসারিত হয়ে থাকে। তারপরে ধীরে ধীরে অলিন্দ যখন প্রসারিত হতে থাকে তখন নিলয় সংকুচিত হয়ে যায়। তারপরে নিলয় যখন ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে তখন অলিন্দ দ্রুত সংকুচিত হয়। এইভাবে অল্টারনেটলি এরা ফাংশন করে। তো বলছে অলিন্দ সংকুচিত হতে 0.1 সেকেন্ড মতন সময় নেয় এবং অলিন্দ প্রসারিত হতে 0.7 সেকেন্ড মতন সময় নেয়। তো টোটাল অলিন্দের সংকোচন এবং প্রসারণ হতে সময় নেয় হচ্ছে 0.8 সেকেন্ড, এবং ওই সময়ের মধ্যেই নিলয়ও সংকুচিত হয় এবং প্রসারিত হয়। নিলয় সংকোচন এবং নিলয় প্রসারণ। সেটা কত? নিলয় সংকুচিত হতে 0.3 সেকেন্ড সময় নেয় এবং নিলয় প্রসারিত হতে 0.5 সেকেন্ড সময় নেয়, 0.8 সেকেন্ড। তাহলে টোটাল অলিন্দ সংকুচিত হয় যখন তখন নিলয় প্রসারিত হতে শুরু করে, এবং যখন অলিন্দ প্রসারিত হতে শুরু করে তখন নিলয় সংকুচিত হতে শুরু করে। এই টোটাল একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে 0.8 সেকেন্ড সময় নেয়। এরপরে যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। বা হাত উৎপাত, বাংলাতে বলা হয় হাত উৎপাত। মানে কি বলছে যে আমরা সবাই জানি যে দেহের বিভিন্ন জায়গা থেকে অলিন্দের মধ্যে রক্ত এসে জমা হয়। সেটা ফুসফুস থেকেও আসে, দেহের অন্য অন্য জায়গা থেকেও আসে। ডান অলিন্দ এবং বাম অলিন্দ উভয়ে এসেই যখন রক্ত জমা হয় তখন সেটা অলিন্দের প্রসারণ অবস্থায় থাকে। তারপরে সেই রক্ত নিলয়ে চলে আসে। নিলয়টা হচ্ছে অ্যাকচুয়ালি দেহের মধ্যে রক্ত পাঠাবার সেন্টার, মানে নিলয়টা সংকোচনের জন্যেই যখন নিলয় সংকুচিত হয় তখন রক্তটা দেহের বিভিন্ন জায়গায় চলে যায়। একটা দিয়ে ফুসফুসে চলে যায়, আর একটা দিয়ে সারা দেহে পৌঁছে যায়। তাহলে আমরা অলিন্দের ব্যাপারটা ছেড়েই দিলাম, নিলয়কে আমরা হৃৎপিণ্ডের সেন্টার ধরলাম। নিলয় যখন সংকোচন হচ্ছে তখনই সারা দেহে রক্ত পাঠাচ্ছে, আবার নিলয় রক্ত অলিন্দ দ্বারা আসছে। তারপরে আবার নিলয় যখন সংকুচিত হচ্ছে ফের সারা দেহে রক্ত পাঠিয়ে দিচ্ছে। তাহলে যদি আমরা বলি যে হৃৎপিণ্ডের প্রতিটি নিলয় প্রতি সংকোচনে যে পরিমাণ রক্ত বাইরে নিক্ষেপ করে সেটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। তো নিলয় থেকে রক্ত কোথায় নিক্ষিপ্ত হয়? সেটা হচ্ছে
ধমনীতে নিক্ষিপ্ত হয়, যেরকমভাবে ফুসফুসীয় ধমনীতে নিক্ষিপ্ত হয় সেরকমভাবে মহাধমনীতেও নিক্ষিপ্ত হয়। কারণ আমরা হৃৎপিণ্ডের চিত্রতে এর আগে দেখেছি যে যখনই নিলয়টা সংকুচিত হবে তখনই ফুসফুসে রক্ত যাবে, আবার মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত যাবে। তাহলে এই কার্ডিয়াক আউটপুটের ভেতরে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম। কার্ডিয়াক আউটপুটের ভেতরে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম আর একটা হচ্ছে মিনিট ভলিউম। স্ট্রোক ভলিউম কি বলছে? প্রতিটি নিলয় প্রতি সংকোচনে, মানে একবার সংকুচিত হলেই যে পরিমাণ রক্ত বাইরে ধমনীতে নিক্ষিপ্ত করে সেটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। সেটার মান বলছে অ্যাপ্রক্সিমেট 70 মিলিলিটার মতন, 70 মিলিলিটার মতন, মানে 70 মিলিলিটার মতন। এবং আমরা সবাই জানি যে হৃৎপিণ্ড প্রতি মিনিটে সংকুচিত হয় 70 বার করে। তো যদি আমরা বের করতে চাই যে হৃৎপিণ্ড একটা সংকোচনে যে পরিমাণ রক্ত নিক্ষিপ্ত করে তাকে বলা হয় স্ট্রোক ভলিউম, তাহলে 1 মিনিটে যত পরিমাণ রক্ত বাইরের ধমনীতে নিক্ষিপ্ত করে নিলয়ের সংকোচনে সেটাকে বলা হয় মিনিট ভলিউম। তাহলে আমরা সবাই জানি যে স্ট্রোক ভলিউম মানে একবার সংকোচনে বাইরে নিক্ষিপ্ত করে 70 মিলিলিটার, এবং 1 মিনিটে 70 বার সংকুচিত হয়, মানে 70 বার 70 মিলিলিটার করে বাইরে নিক্ষিপ্ত করে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4900 মিলিলিটার মতন রক্ত বাইরে নিক্ষিপ্ত করে, সেটাকে অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার ধরা হয়, মানে 4.9 লিটার মানে 5 লিটার ধরা হচ্ছে। এইটা হচ্ছে মিনিট ভলিউমের পরিমাণ। তাহলে কি বললাম? হৃৎপিণ্ডের মিনিট ভলিউমের ডেফিনেশন তাহলে কি হবে? হৃৎপিণ্ডের প্রতিটি নিলয়ে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত বাইরের ধমনীতে নিক্ষিপ্ত করে তাকে বলা হয় মিনিট ভলিউম। এবারে এই মিনিট ভলিউম দেহের মধ্যে কতটা পরিমাণ নিক্ষিপ্ত করছে সেইটা মাপার একটা উপায় আছে। একটা নয়, একাধিক উপায় আছে। তার মধ্যে একটা উপায় আছে যেটা আমরা কোনো হৃৎপিণ্ডের রক্তকে না মেপেই বলে দিতে পারবো, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ফিক। 1870 খ্রিস্টাব্দে এটা মাপার একটা উপায় দিয়েছে, যেখানে ডগলাস ব্যাগকে ওরা ব্যবহার করেছে। ডগলাস ব্যাগ কি না, আমি বায়ু থেকে কতটা পরিমাণ অক্সিজেন ফুসফুস পার মিনিটে গ্রহণ করে ডগলাস ব্যাগের সাহায্যে আমরা মাপতে পারবো। কী হবে না, একটা ব্যাগ জাস্ট নাকের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, তার মধ্যে কতটা অক্সিজেন আছে সেটা আগে মেপে নেওয়া হয়, 1 মিনিট পরে গিয়ে কতটা অক্সিজেন ওতে কম আছে সেটা মাইনাস করে বের করে নেওয়া হয়। এইভাবে প্রতি মিনিটে ফুসফুস কর্তৃক কোনো ব্যক্তি কতটা পরিমাণ অক্সিজেন গ্রহণ করে ডগলাস ব্যাগের সাহায্যে মাপা যায়। তাহলে 1 মিনিটে আমরা কতটা পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি সেটা ডগলাস ব্যাগের সাহায্যে মেপে দেখা গেছে যে সেটা হয় 2.5 ml O2 আমরা বাতাস থেকে গ্রহণ করি পার মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে পার মিনিট। তো বৈজ্ঞানিক ফিক বলছে যে কোনো ব্যক্তি যে পরিমাণ অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করে ফুসফুস করতে 1 মিনিটে, মানে এই 250 ml, এবং ওই ব্যক্তিরই ধমনীতে রক্তের পরিমাণ ধমনীর রক্তে 100 ml রক্তে ধমনীর 100 ml রক্তে অক্সিজেনের পরিমাণ O2 এর পরিমাণ এবং শিরার 100 ml রক্তে অক্সিজেনের পরিমাণের বিয়োগফল, তাহলে সেই ব্যক্তি ধমনী থেকে 100 ml রক্ত নিয়ে তাতে অক্সিজেন মাপলেই সেটা পেয়ে যাব। তাহলে সিরিঞ্জের সাহায্যে আমরা আর্টারি বা ধমনী থেকে 100 ml রক্ত ওই ব্যক্তি নিলাম, নিয়ে
দেখা যায় যেটা এভারেজলি সমস্ত স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রেই এটা হয় হচ্ছে 14 ml মতন। 100 ml রক্ত নিলে তাতে 14 ml মতন আমরা ভুল বলছি, 19 ml মতন 19 ml মতন অক্সিজেন পাবো। কোথায়? না, এটা ধমনীতে বা আর্টারিতে। আর শিরাতে কত পাবো? শিরাতে অবশ্যই কম পাবো, কারণ দেহ থেকে রক্ত নিয়ে শিরা ব্যাক করে, আমরা সেই জন্যই একে বলা হয় দূষিত রক্ত, কারণ এতে অক্সিজেনের পরিমাণ কম, এটা আগেই বলেছি। তো দেখা গেছে দূষিত রক্ত মানে এমন নয় যে বিষাক্ত রক্ত, তাতে অক্সিজেনের লেভেলটা কম থাকে। সেটা কত? না বলছে 14 ml মতন। কত? না শিরাতে 100 ml রক্ত নিলে তাতে আমরা অক্সিজেন পাবো 14 ml মতন। এই দুটোর বিয়োগফল মানে ধমনীর রক্ত অক্সিজেনের পরিমাণ মাইনাস শিরার রক্ত অক্সিজেনের পরিমাণ ইন্টু যদি 100 করা হয়, তাহলেই মিনিট ভলিউম পেয়ে যাব। মানে এটা কত আসলো তাহলে? এটা আসলো 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 50, 250কে ভাগ করলে 50, তাহলে হচ্ছে 5000 মিলিলিটার বা 5 লিটার। এটাকে বলা হয় ফিকের মূলনীতি। তাহলে ফিকের মূলনীতি যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে একটা গাণিতিক সংকেতের মাধ্যমেই বলে দিতে পারবো যে প্রতি মিনিটে ব্যক্তির অক্সিজেন গ্রহণের পরিমাণ। তাহলে কি লিখব? একটা ভাগের সাইন দেবো, ফিকের মূলনীতি বলে লিখে একটা ভাগের সাইন দেবো, লিখে লিখবো প্রতি মিনিটে কোনো ব্যক্তির ফুসফুস কর্তৃক গৃহীত অক্সিজেনের পরিমাণ। নিচে লিখব 100 ml ধমনীর রক্তে অক্সিজেনের পরিমাণ মাইনাস 100 ml শিরার রক্তে অক্সিজেনের পরিমাণ ইন্টু 100 মিলিলিটার। এটাই হচ্ছে মিনিট ভলিউমের পরিমাণ। তাহলে ফিকের মূলনীতির সাহায্যে আমরা মিনিট ভলিউমের পরিমাণ মাপতে পারি। এরপর হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বা রক্তচাপ সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত, কারণ বর্তমানে ব্লাড প্রেশারের রুগী মোটামুটি 50%, 100টা ব্যক্তি ধরলে তার মধ্যে 50 জন এই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছে। তাহলে এই ব্লাড প্রেশার জিনিসটা কি? সেটা হচ্ছে কোনো ব্যক্তির ধমনীতে বা শিরাতে সবসময় রক্ত প্রবাহ হচ্ছে, তার ফলে ধমনীর গাত্রে মানে অন্তঃগাত্রে বা শিরার অন্তঃগাত্রে সবসময় ব্লাডটা একটা প্রেশার প্রয়োগ করছে। যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, মানে রক্ত যখন হৃৎপিণ্ড থেকে ধমনীতে নিক্ষিপ্ত হয়, তখন ধমনীর গাত্রে যে প্রেশার দেবে সেটা তুলনামূলক বেশি হবে যখন রক্ত সারা দেহ থেকে ব্যাক করে অলিন্দের মাধ্যমে নিলয়ে এসে জমা হচ্ছে, তখন কিন্তু ধমনী বা শিরার গাত্রে ব্লাড প্রেশারের লেভেলটা পড়ে যাবে, মানে কমে যাবে। তাহলে যখন হৃৎপিণ্ড সংকুচিত হবে তখন ধমনী বা শিরার গায়ে বেশি পরিমাণে প্রেশার প্রয়োগ করে ব্লাড। আবার যখন হৃৎপিণ্ড প্রসারিত হবে তখন রক্তগুলো এসে হৃৎপিণ্ডে জমা হচ্ছে, ফলে ধমনী বা শিরার ভিতরে ব্লাড প্রেশার কমে যাবে। ঠিক যেভাবে ধরো আমরা পাম্পের সাহায্যে মাটি থেকে ছাদের ট্যাঙ্কিতে জল তুলব, তাহলে যখন পাম্প চালিয়ে দেবো তখন বা ধরলাম মাঠে শ্যালোর সাহায্যে, যে শ্যালো মেশিনগুলো হয় বা পাম্পই হয়, সেগুলোর সাহায্যে আমরা কৃষি জমিতে জল দেব। তাহলে যখন পাম্পটা চালিয়ে দিলাম তখন জলটা ওই পাইপের মধ্যে দিয়ে যে ফোর্সে যাবে, মানে পাইপের ভিতরে যে পরিমাণে চাপ প্রয়োগ করবে সেটা অনেক বেশি হবে যখন পাম্পটা আমরা বন্ধ রেখে দেবো, কারণ তখন জল যাচ্ছে না, তখন ওই পাইপের ভিতরে কোনো প্রেশার থাকবে না। যখনই পাম্প চালিয়ে দেবো তখন যত বেশি পরিমাণে পাম্প চালাবো, যত বেশি ফোর্সে জল যাবে, তত পাইপের ভিতরে চাপ প্রয়োগ করবে। তা একটু সময়কে পাইপ ফেটেও যেতে পারে। কিন্তু আমাদের শিরার ক্ষেত্রে বা ধমনীর ক্ষেত্রে ব্লাড প্রেশারের লেভেল হাই হলে, খুব হাই না হলে শিরা বা ধমনীর ফ্র্যাকচার হবে না, কারণ কি এটা ফ্লেক্সিবল, মানে গার্ডারের ইলাস্টিকের মতন সাইজে বড় হয়ে যায়। তো
যে ব্লাড প্রেশারটা ধরে আমরা বা ডাক্তাররা সাধারণত চলে সেটা কিন্তু কেবলমাত্র ধমনির প্রেশার, আর্টারির প্রেশার, শিরার প্রেশার নিয়ে মাথা ঘামায় না। আর্টারিতে কত প্রেশার রয়েছে সেটাই আমরা স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়। শিরার প্রেশারটা আর্টারির থেকে কম হবে, কারণ শিরা দিয়ে রক্ত সবসময় ব্যাক করে, ধমনী দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে রক্ত যায়, ফলে ওখানেই বেশি প্রেশার থাকে। তো বলা হয় যখন সিস্টল কন্ডিশনে থাকে, হৃৎপিণ্ড যখন সংকুচিত অবস্থায় থাকে, তখন ধমনীতে যে প্রেশার থাকে সেটা হচ্ছে 120 mmHg, মানে কি 120 মিলিমিটার লম্বা একটা নলে পারদ ভর্তি করলে ওই নলের নিচে যে পরিমাণে চাপটা আমরা অনুভব করব, ঠিক সেই পরিমাণ চাপ কিন্তু হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায়, হৃৎপিণ্ডের সংকুচিত অবস্থায় ব্লাডটা ধমনির ভিতরের ওয়ালে দেয়, ভিতরের গাত্রে দেয়। তাহলে 120 সাইজের একটা নলে পারদ ভর্তি করলে যে পরিমাণ চাপ পাবো আমরা নিচে, ঠিক সেই পরিমাণ চাপ আমরা ধমনির সংকুচিত অবস্থায়, হৃৎপিণ্ডের সংকুচিত অবস্থায় ধমনির গাত্রে প্রয়োগ করে। এটা হচ্ছে সিস্টোল কন্ডিশনের চাপ। যখন হৃৎপিণ্ডটা প্রসারিত হবে তখন ধমনির গাত্রে চাপ কমে আসবে, তখন 80 mmHg বলা হয়। তাহলে সিস্টোল কন্ডিশনে চাপ হচ্ছে 120, ডায়াস্টোল কন্ডিশনে চাপ হচ্ছে বা প্রসারী চাপ হচ্ছে 80 mmHg। সংকোচী চাপ হচ্ছে 120, সেটা সিস্টোল বলা হচ্ছে, ডায়াস্টোল চাপ হচ্ছে 80। এটা হচ্ছে নর্মাল সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে সর্বদা এই চাপ থাকে। ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যামোমিটার। ব্লাড প্রেশার যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে বলা হয় স্ফিগমোম্যামোমিটার। সেটা এখন ডিজিটালিও পাওয়া যায়, মানে জাস্ট বসিয়ে দেওয়া হলো, মিটারে মান চলে আসবে। 120/80 কাছাকাছি যদি থাকে তাহলে ধরতে হবে ব্লাড প্রেশার নর্মাল আছে। কিন্তু প্রবলেমটা কখন হয়, অনেক সময় এই ব্লাড প্রেশার খুব হাই হয়ে যায়, 160/120 চলে আসে, ওপরেরটা 120 থেকে 160 উঠে যায়, নিচেরটা 120 চলে যায়। তো এটা মানে হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। আবার পড়েও যায়, 100 নিচে চলে আসে, আর নিচেরটা হয়তো 60 চলে আসলো। এরকম যদি হয় তখন লো ব্লাড প্রেশার হয়, দুটোতেই প্রবলেম হবে। যেটা সংকোচী চাপ মানে 120, আর যেটা প্রসারী চাপ, এই দুটোর বিয়োগ ফল কত আসছে, 40 mmHg। এটাকে বলা হয় পালস প্রেশার বা স্পন্দন চাপ বলা হয়, পালস প্রেশার। এটাও মোটামুটি 40 mmHgর কাছাকাছিই থাকে। যদি এইটা আবার বেশি কম হয় সেটাও প্রবলেম, মানে হৃৎপিণ্ড ঠিকঠাক সংকুচিত প্রসারিত হচ্ছে না সেটা নির্দেশ করবে। তাহলে এখান থেকে আমরা পালস প্রেশার কি, সংকোচী চাপ কি, প্রসারী চাপ কি সেটা জানলাম। যে কোনো ব্যক্তির এমনি স্বাভাবিক অবস্থা যখন হোক ব্লাড প্রেশারটা যদি মাপা হয় তাকে ক্যাজুয়াল ব্লাড প্রেশার বলা হয়, মানে এমনি ডাক্তার যখন হোক মাপলো। কিন্তু অ্যাকচুয়ালি বিশাল রক্তচাপ বের করতে হলে তাকে খাদ্য গ্রহণের পরে 10 ঘন্টা খেলে চলবে না, 10 ঘন্টা ওয়েট করতে হবে। একদম ঘুমন্ত অবস্থায় বা বিশ্রামরত অবস্থায় যদি তার ব্লাড প্রেশার মাপা হয়, যেটা আসবে সেটাকে ওই ব্যক্তির বেসাল ব্লাড প্রেশার বলা হয়, মানে দেহের একটা স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার। আর নাহলে এমনি যদি আমরা দৌড় ঝাঁপ করি বা 1 কিলোমিটার হেঁটে আসি তাহলে ব্লাড প্রেশার অনেক বেশি থাকবে। তাহলে এখান থেকে আমাদের ব্লাড প্রেশারটা জানতে হবে। এইটা জানার পরে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মোটামুটি দেয় প্রায় সময়। যদি না প্রিভিয়াস ইয়ার এসে থাকে তাহলে বড় কোশ্চেন দেয়, আর বড় কোশ্চেন যদি এসে থাকে তাহলে শর্ট কোশ্চেন এর থেকে থাকে। সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, বা শর্টে আমরা বলি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। এর আগে খুব ভালো করে মন দিয়ে বুঝবে, যখন আমরা স্পেশাল কিছু বিশেষ সংযোজী কলা সম্পর্কে পড়িয়েছিলাম, যে হৃৎপিণ্ড এই যে সংকুচিত প্রসারিত হচ্ছে কন্টিনিউয়াসলি, সেইটা রেগুলেট কে করছে, সেটা পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে সেখানে এসএ নোড থাকে, এভি নোড থাকে, কিছু বিশেষ তন্তু থাকে, যেরকম পার্কিনজির তন্তু, হিজের তন্তু। তো এই 5 প্রকারের যে বিশেষ সংযোজী কলা আছে সেটা হচ্ছে ইন্টারনোডাল তন্তু, এসএ নোড, এভি নোড,
বান্ডিল অফ হিচ আর বান্ডিল অফ পার্কেনজি। এইগুলোর ভেতরে আমি বলেছি যে এক প্রকারের তড়িৎ প্রবাহ বা একটা ইলেকট্রনিক পালস এর মধ্যে দিয়ে সার্কুলেট হয়, তার জন্যই হৃৎপিণ্ডটা কন্টিনিউয়াসলি একই সিকোয়েন্সে, একই নিরবিচ্ছিন্নভাবে সংকুচিত প্রসারিত হয়ে যাচ্ছে, যেটা এসএ নোড থেকে অরিজিনেট হয়, তৈরি হয়, এবং বাকি যে সমস্ত তন্তুগুলো আছে সেগুলো দ্বারা সমস্ত হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে। তো হৃৎপিণ্ডের ওপরে এই বৈদ্যুতিক প্রবাহ মাপার যন্ত্র বসিয়ে এই যে তড়িৎ প্রবাহ চলে সেটাকে মেপে ইলেকট্রনিক কম্পিউটারের সাহায্যে গ্রাফিক্যালি প্লট করা হয়েছে। যে তড়িৎ প্রবাহ হৃৎপিণ্ডে চলছে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। সেটা কিভাবে না, একদিকে এক্স অক্ষ দেওয়া হয়েছে, একদিকে ওয়াই অক্ষ দেওয়া হয়েছে, এবং সময়ের রেসপেক্টে তড়িৎ, এদিকটা ধরো টাইম দেওয়া হলো, আর এদিকটা যে তড়িৎ স্পন্দন বা ভোল্ট যেটা হৃৎপিণ্ডে সার্কুলেট হচ্ছে সেইটাকে মেপে গ্রাফিক্যালি প্লট করা হয়েছে। দেখা গেছে যে হৃৎপিণ্ডটা মোটামুটি কন্টিনিউয়াসলি এরকমভাবে গ্রাফিক্যালি প্লট আসে। এটা কি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সাইকেল, এটা একটা বিট, হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়ে প্রসারিত হওয়া, তারপরে আবার সংকুচিত হয়ে প্রসারিত হওয়া পর্যন্ত আর একটা সাইকেল, তারপরে আবার সংকুচিত হয়ে প্রসারিত হওয়া পর্যন্ত আর একটা সাইকেল, এইভাবে এটা নির্দিষ্ট টাইম গ্যাপে হৃৎপিণ্ড পুরো একবার সংকুচিত প্রসারিত হতে, মানে হৃৎপিণ্ড একবার কার্ডিয়াক সাইকেল সম্পূর্ণ করলে এরকম একটা গ্রাফিক্যালি চিত্র আসে, যেটা নাম দেওয়া হয়েছে। এটাকে বলছে পি, এটা হচ্ছে কিউ, এটা আর, এটা এস, এটা টি। এগুলো হচ্ছে ওয়েভ। পি তরঙ্গ যেটা, এই পি তরঙ্গ যেটা, সেটা অ্যাকচুয়ালি অলিন্দের সংকোচনকে নির্দেশ করে। মানে যখন হৃৎপিণ্ডের অলিন্দ সংকুচিত হয় তখন যে তড়িৎ প্রবাহটা তৈরি হয় সেটা একটু বেশি ওঠে, সেটা হচ্ছে পি তরঙ্গ। তারপরে এই কিউআরএস, এটা একটাই তরঙ্গ কিউআরএস, এবং আমরা লক্ষ্য করলে দেখব এটাই হচ্ছে কিন্তু সর্ববৃহৎ তরঙ্গ হৃৎপিণ্ডের, মানে এখানেই কিন্তু তড়িৎ প্রবাহটা সব থেকে বেশি পরিমাণে ওঠে। এটা কখন, যখন অলিন্দ সংকুচিত হয়ে নিলয় প্রসারিত হতে শুরু করেছে তখন কিন্তু, যখন অলিন্দ সংকুচিত হয়ে প্রসারিত হতে শুরু করে তখন কিন্তু নিলয় সংকুচিত হতে শুরু করে। নিলয়ের ভেতরে বেশি পরিমাণে রক্ত এসে জমা হয় এবং নিলয় সংকোচনের ফলেই সারা দেহে রক্ত নিক্ষিপ্ত হয়, ফলে নিলয়ের সংকোচনটা কিন্তু তীব্র হওয়া দরকার। সেই সময় কিন্তু তড়িতের পরিমাণটা বেশি পরিমাণে প্রবাহিত হয় হৃৎপিণ্ডে। তাহলে কিউআরএস এটা কাকে নির্দেশ করে? সিস্টোল অফ ভেন্ট্রিকেল বা নিলয়ের সংকোচন। নিলয়ের সংকোচন। আর পিটা হচ্ছে অলিন্দের সংকোচনকে নির্দেশ করে। এবং তারপরে আর একটা ছোট্ট ওয়েভ আছে, সেটা হচ্ছে টি ওয়েভ। এটা হচ্ছে নিলয় যখন প্রসারিত হয়, সংকুচিত অবস্থা থেকে প্রসারিত হয়, তখনও একটা ছোট্ট তড়িৎ উদ্দীপনা তৈরি হয় হৃৎপিণ্ডের ওয়ালে, সেইটা হচ্ছে এই টি ওয়েভটা তাকে নির্দেশ করে। সেমভাবে পরের সাইকেলটাও একইভাবে পি কিউ আর এস টি, আবার পি কিউ আর এস টি, এইভাবে ক্রমান্বয়ে ইসিজিতে এই মানগুলো আসে। এরপরে ইসিজির আরও অনেক কিছু ব্যাপার আছে, সেইগুলো অত এখন ডিটেলসে সিলেবাসে নেই। যেটুকু আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইসিজির যে গ্রাফ আসে সেখানে পি তরঙ্গ কাকে নির্দেশ করে, কিউআরএস তরঙ্গ কাকে নির্দেশ করে এবং টি তরঙ্গ কাকে নির্দেশ করে, এবং এই চিত্রটা অবশ্যই লাগবে। এখানে এতগুলো রিপিটেডলি দেওয়ার দরকার নেই, একটাই তোমরা এরকমভাবে চিত্র দিয়ে কিউআরএস টি এরকমভাবে চিত্র দিয়ে একটা বক্সের মধ্যে দেখিয়ে
এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা এবং টি, এবং সেটা কাকে কি নির্দেশ করে খুব বেশি হলে একটু টাইমটা ধরে মুখস্থ করবে। সাঁতার বইতে কিন্তু ক্লিয়ারলি ইসিজি লেখা আছে। আসলে কীরমভাবে আসবে? টিকা লেখো ইসিজি, সংজ্ঞা লিখবে, ফুল ফর্ম লিখবে, ইলেকট্রোকার্ডিওগ্রাম, একটা চিত্র আঁকবে, আঁকার পরে এই তরঙ্গ সম্পর্কে ডিসকাস করবে 1 লাইন করে, তাহলেই ইসিজি কমপ্লিট হবে।